হোয়াট ইফ এর ব্যবহার কেমন হতো এরকম অর্থে আমরা কি হোয়াট ইফ ব্যবহার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু ব্যস্ততার কারণে বিগত 2 দিন আমাদের পেজে ক্লাস নিয়ে আসতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবারও নিয়মিত আসতেছি আপনাদের সামনে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের এক শিক্ষার্থীর অনুরোধে সুইটেবল ফ্রেশ যারা এসএসসি পরীক্ষার্থী এবং আলিম পরীক্ষার্থী তাদের জন্য প্রথম যে অংশটা দরকার সেটা আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ। তো সেটারই যে দ্বিতীয় অংশ সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং পরবর্তী ঠিক পরের ক্লাসেই আমরা দেখাবো যে এই রুলসগুলো কি করে প্রশ্নে অ্যাপ্লাই করতে হয়, আমরা প্রশ্ন সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। তো আসেন শুরু করি আমাদের সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশ। আচ্ছা, তাহলে সুইটেবল ফ্রেশ সেদিন আমরা আলোচনা করেছিলাম ওয়াজ বর্ন, এরপরে হচ্ছে অ্যাজ দ, অ্যাজ ইফ, হ্যাড বেটার, উড রেদার, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে কয়েকটি পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা আলোচনা করবো। যেমন থাকতে পারে হোয়াট ইফ। হ্যাঁ, হোয়াট ইফ কি বোঝায়? কেমন হতো, কেমন হতো এরকম অর্থে বাকি কি ব্যবহার করতে হবে? হোয়াট ইফ ব্যবহার করতে হবে। আমি কি বলেছিলাম বিগত ক্লাসে? অবশ্যই কোনো একটা প্রসপেক্টিভ থাকবে, কোনো একটা কথা আগে থাকবে, বর্ণনা থাকবে, দেন হচ্ছে শূন্যস্থান থাকবে, ওই অনুযায়ী হচ্ছে তোমাকে কি করতে হবে? শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে দেখি, যদি আমরা এক্সাম্পল দেখি হোয়াট ইফ এর, ধরেন আমরা লিখলাম উই আর সো লাকি ড্যাশ উই মিস দ্য ট্রেন। তাহলে বলছে আমরা খুবই ভাগ্যবান। এখন এখানে ড্যাশ উই মিস দ্য ট্রেন। হ্যাঁ, তাহলে কেমন হতো যদি আমরা ট্রেনটা ধরতে পারতাম, ট্রেনটা মিস করতাম, তাহলে কেমন হতো? তাহলে কি হতো এখানে? শেষে অবশ্যই কি থাকবে? প্রশ্নবোধক থাকবে। তাহলে হোয়াট ইফ, হোয়াট ইফ, হ্যাঁ, হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন, কেমন হতো আমরা যদি ট্রেনটা মিস করতাম? আমরা আসলে খুবই কি ভাগ্যবান। হ্যাঁ, they are very dangerous, DANGEROUS, they are very dangerous dash they সহজে এটা বাক্যমান করে দিলাম। তাহলে দে আর ভেরি ডেঞ্জারাস, তারা খুবই বিপজ্জনক। ড্যাশ দে কুড কাম হেয়ার, এখন এখানে প্রশ্নবোধক দিচ্ছে। হ্যাঁ, তাহলে কেমন হতো তারা যদি এখানে আসতো? যেহেতু তারা খুবই বিপজ্জনক, এখানে আসলে ব্যাপারটা কেমন হতো, এই জন্য এই যে কি হোয়াট ইফ। যখন আমরা প্রশ্ন সমাধান করবো ব্যাপারগুলো আরো সহজ হবে ইনশাল্লাহ। এগুলো তো হচ্ছে বোর্ডের প্রশ্ন আমি দিচ্ছি না, বা হচ্ছে যেগুলো বইয়ে থাকে সেগুলো দিচ্ছি না, এগুলো আমাদের মতো করে আমরা দিচ্ছি। তাহলে তোমরা চেষ্টা করবে অন্তত কি যেগুলো বোর্ডে আসছে সেগুলা প্র্যাকটিস করার জন্য, তাহলে আরো তোমাদের জন্যই সুবিধা হবে। তাহলে এটা গেল হোয়াট ইফ এর ব্যবহার, কেমন হতো এরকম অর্থে আমরা কি হোয়াট ইফ ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো তারপরেরটা, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক এটা কি বোঝায়? কেমন দেখাতো বা কেমন দেখায়, কেমন দেখায় বা দেখতে কেমন, এরকম অর্থে হোয়াট ডাজ লুক লাইক। এটা তোমরা শূন্যস্থান দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, কেন? এটা হচ্ছে শূন্যস্থানের পূর্বে একটা ড্যাশ থাকবে, এরপরে এই যে এই জায়গায় একটা শব্দ থাকবে, আবার একটা শূন্যস্থান থাকবে, শেষে আবার দেখবে যে প্রশ্নবোধক চিহ্ন আছে। হ্যাঁ, এক্সাম্পল দেখি হোয়াট ডাজ লুক লাইক এর, উই হিয়ার অ্যাবাউট ডলফিন। আমরা ডলফিন সম্পর্কে শুনেছি, তাই না? তাহলে এই যে এরকম থাকবে, ডলফিন, একটু ডিটা বড় হাতের দেই, শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই যে এরকম ক্যাটাগরি থাকবে, এখানে একটা শব্দ থাকবে, নাউন থাকবে, এবং কি অবশ্যই নাউনই থাকবে, এখানে নাউনই থাকবে, আর নাউনের দুই পাশেই কি থাকবে? দুটো শূন্যস্থান থাকবে। তো এই যে বলছে উই হিয়ার অ্যাবাউট ডলফিন, আমরা ডলফিন সম্পর্কে শুনেছি, তাহলে হোয়াট ডাজ এ ডলফিন, এখানে কি লুক লাইক, লুক লাইক, একটা ডলফিন দেখতে কেমন বা একটা ডলফিন কেমন দেখায় এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে কোনো একটা প্রসপেক্টিভ থাকবে, এরপর কি থাকবে? এরকম একটা নাউন থাকবে এবং নাউনের দুই পাশে শূন্যস্থান থাকবে, এবং শেষে অবশ্যই কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে।
তাহলে তখন আমরা কি ব্যবহার করব? অবশ্যই কি হোয়াট ডাজ লুক লাইক। আরো এরকম থাকবে, থেকে কি থাকবে, এরকম শূন্যস্থান থাকবে। হ্যাঁ, মনে করেন একটা নতুন গাড়ি সম্পর্কে কোনো একটা কথা বলছে, এখানে কি হোয়াট ডাজ এ নিউ কার লুক লাইক, একটা নতুন গাড়ি দেখতে কেমন দেখায়, বা একটা নতুন গাড়ি দেখতে কেমন, এরকম অর্থে আমরা কি বলবো, কি ব্যবহার করব? হোয়াট ডাজ লুক লাইক। হ্যাঁ, তাহলে হোয়াট ইফ হচ্ছে কেমন হতো এরকম অর্থে, আর কেমন দেখায় বা দেখতে কেমন এরকম অর্থে কি হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক, এটা ব্যবহার করতে হবে। এই যে দেয়ার, দেয়ার কখন ব্যবহার হবে? দেয়ার কিন্তু থাকবে ইনশাল্লাহ, কোনো কিছুর অস্তিত্ব আছে বা ছিল, কোনো কিছুর অস্তিত্ব আছে অথবা ছিল, এইরকম অর্থে কি দেয়ার ব্যবহার হবে। আমরা এক্সাম্পল দেখি। ড্যাশ ওয়াজ এ বিগ মার্কেট। তাহলে একটা বড় বাজার ছিল এরকম অর্থ বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু কোনো একটা বাক্য থাকবে, এর পাশাপাশি কোনো একটা বাক্য থাকবে যেটা দিয়ে বোঝাবে, যে বাজারের সম্পর্কে বোঝাবে, এরপরে কি এটা বলবে, তখন কি দেয়ার ওয়াজ এ বিগ মার্কেট। তাহলে এটা অস্তিত্ব ছিল বোঝাচ্ছে, অস্তিত্ব আছে এরকম। মনে করেন এখানে ড্যাশ আছে, তাহলে দেয়ার ইজ এ নিউ বিল্ডিং বিহাইন্ড আওয়ার হাউস। আওয়ার হাউস, আমাদের বাড়ির পিছনে কি বড় একটা ভবন, নতুন ভবন হয়েছে। হ্যাঁ, নতুন ভবন আছে এরকম বোঝাচ্ছে। তাহলে কোনো কিছুর অস্তিত্ব ছিল বা অস্তিত্ব আছে এরকম অর্থে আমরা কি ব্যবহার করব? দেয়ার ব্যবহার করব। আরো থাকতে পারে। ও, সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা যেটা পিছিয়েছে, সেটা হচ্ছে কি হ্যাভ টু বা হ্যাজ টু। বিগত ক্লাসে আলোচনা করা হয় নাই, এটা থেকে একটা থাকবে অবশ্যই ইনশাল্লাহ, থাকবেই থাকবে ইনশাল্লাহ। হ্যাভ টু অথবা কি হ্যাজ টু, এটা কি অর্থে ব্যবহার করা হয়? বাধ্যবাধকতা, করতেই হবে এরকম। হ্যাঁ, অথবা কি অবশ্যই করা উচিত এরকম অর্থে। হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার হয় মূলত যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন হ্যাজ টু শূন্যস্থানে, আর যদি কি বাকি যে পার্সনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হ্যাভ টু। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সি ইট অথবা একক কোনো ব্যক্তি বা বস্তুর নাম থাকলে সেই শূন্যস্থানে আমরা হ্যাজ টু ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা পার্থক্য আছে, কারণ মাস্ট মানেও হচ্ছে অবশ্যই। তাহলে কোনো কিছু অবশ্যই করা বলতে মাস্ট ব্যবহার হয়। মাস্ট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট রুলস এর মধ্যে, আর হ্যাভ টু বা হ্যাজ টু এখানে আপনার রুলস না, এটাকে করতেই হবে। আপনি রুলস মানেন না মানে আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। অর্থাৎ আপনার করলেই ভালো এরকম অর্থে কি হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার হবে। মাই ফাদার ওয়াজ ভেরি ইল। তাহলে হি ড্যাশ গো টু এ ডক্টর। এখানে ইজ দেই, মাই ফাদার ইজ ভেরি ইল, আমার বাবা খুবই অসুস্থ। হ্যাঁ, এখন উনি যে অসুস্থ, ওনাকে তো সুস্থ হওয়ার একটা প্রক্রিয়া যেতে হবে, তাহলে কি অবশ্যই ওনাকে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে হি হ্যাজ টু গো টু এ ডক্টর। হ্যাঁ, অবশ্যই কি শূন্যস্থানের পরে দেখবেন যে মূল ভার্ব আছে। হ্যাঁ, এরকম কোনো একটা প্রসপেক্টিভ থাকবে। আবার কি মনে করেন দে ড্যাশ কাম টু গেইন নলেজ, KNOWLEDG। তাহলে মানে জ্ঞান অর্জনের জন্য তাদেরকে এখানে কি আসতেই হবে, এরকম একটা উচিত বাধ্যবাধকতা। তাহলে দে হ্যাভ টু কাম টু গেইন নলেজ, এখানে যদি হেয়ার দেই, হ্যাঁ, এর সাথে কি থাকবে, এই বাক্যটার সাথে মনে করেন থাকবে যে আওয়ার স্কুল ইজ এ গার্ডেন অফ নলেজ।
আমাদের বিদ্যালয়টা হচ্ছে জ্ঞানের একটা বাগান, তাহলে দে হ্যাভ টু অথবা স্টুডেন্ট হ্যাভ টু, স্টুডেন্ট হ্যাভ টু কাম টু গেইন নলেজ হেয়ার। শিক্ষার্থীদেরকে এখানে কি জ্ঞান অর্জনের জন্য অবশ্যই আসতে হবে। এই যে হ্যাভ টু বা হ্যাজ টু অর্থে এটা কি ব্যবহার হয়। তাহলে যদি বাধ্যবাধকতা অর্থে অথবা অবশ্যই করা কোনো কাজ করা উচিত এরকম অর্থে আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। সর্বশেষ আমরা যেটা দেখাবো পরীক্ষা আসার মতো সেটা হচ্ছে কি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। আমরা যখন আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে প্রশ্ন সলভ করে দেখাবো তখন আপনারা আরো খুবই মজা পাবেন আশা করা যায়। এটাই সর্বোচ্চ সময়, এটাই সর্বোত্তম সময় এরকম। তাহলে এরকম অর্থে কি ব্যবহার হবে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তবে মনে রাখতে হবে ইট ইজ টাইমের পরে যদি টু থাকে তাহলে কি থাকবে, অবশ্যই মূল ভার্ব দিয়ে শুরু হবে। আর যদি দেখেন যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম আছে তারপরে সাবজেক্ট আছে তাহলে অবশ্যই কি হবে, মূল ভার্বটার পাস্ট ফর্ম হবে। হ্যাঁ, দেখি আমরা এক্সাম্পল। নাও ইট ইজ রেইনিং। ইট ইজ টাইম টু টেক অ্যান আমব্রেলা। ঠিক আছে, এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু টেক অ্যান আমব্রেলা। তাহলে ইট ইজ টাইমের পরে যদি দেখেন যে টু আছে তার সাথে সাথেই মূল ভার্ব পাবেন। কিন্তু ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপরে যদি দেখেন যে এখানে কি আছে টু নাই তাহলে দেখবেন অবশ্যই এখানে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। তার মানে গঠনটা কিরকম হয়, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে টু থাকলে মূল ভার্ব, আর যদি টু না থাকে তাহলে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। They are catching fish at this moment. তাহলে মনে করেন এরপরে শূন্যস্থান থাকলো, দিয়ে সাবজেক্ট দিছে। তাহলে বলছে দে আর ক্যাচিং ফিশ অ্যাট দিস মোমেন্ট, তারা এই মুহূর্তে মাছ ধরতেছে। ড্যাশ দে সোল্ড দেয়ার ফিশ। হ্যাঁ, তাহলে কি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দে সোল্ড দেয়ার ফিশ। এটাই সর্বোচ্চ সময় তারা তাদের মাছ বিক্রি করতে পারে। হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। তাহলে গঠনটা কি, যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে টু থাকে অবশ্যই মূল ভার্ব, আর ইট ইজ টাইম বা ইট ইজ টাইমের পরে যদি কি টু না থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হবে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে দেখাবো কি করে এই রুলস গুলা আমরা প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। যাদের প্রয়োজন স্ক্রিনশট নিতে পারেন।